প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩৪। রাত ১টা বেজে ৪০ মিনিট। নাসির মঞ্জিলে তখনও রমরমে ভাব বিরাজমান। সেই রমরমে ভাব আরেকটু গাঢ় করতে ল্যাভেন্ডার কালার শাড়ি পরিহিত ইশরাতের হাতে জাইনের শরীর ছুঁয়ে আসা মেহেদি লাগানো হলো। হাতের তালুতে রেখেই জোড়া দিয়ে রাখলেন ৫-১ মিনিট বয়স্ক মহিলারা। যার হাতের পাতা মেহেদির রং যত ভালোবাসে তার স্বামী নাকি তাকে তত বেশি ভালোবাসে। ইশরাত এসবে বিশ্বাসী খুব একটা না। হাত ধোয়ার পর ইশরাতের শুভ্র হাতের তালুতে রং দেখা গেল লাল টকটকে হয়ে এসেছে। তখন ভদ্রমহিলাদের খুশি দেখে কে? ইশরাতের দিকে চেয়ে মিটিমিটি হেসে ইশরাতের নানি ছলিমা বেগম বললেন, ময়নানুষু, তোর জামাই তোরে অনেক আদর দিব। দেখ নাত জামাইয়ের হাত ছুঁয়ে আসা মেহেদির রং কত ভালো আসছে। ইরহাম ইশরাতের মেহেদি হাতে নিয়ে হাতে লাগাতে যাবে, নুসরাতের নানু বলে ওঠেন, নানু ভাই, অবিবাহিত পুরুষরা এসব হাতে দেয় না, দিলে বিবাহ হয় না। ইরহাম জিজ্ঞেস করলো, এইসব আজগুবি কথা কে বলেছে? আগের কালের মানুষ বলছে। ইরহাম এই কথা শোনার পর পণ করে বসল। সে আর আজ এই মেহেদি খুলবে না। এমনকি এও বলল, ২ হাতে জোড়া মেহেদি লাগিয়ে আমি আজ সারা রাত বসে থাকবো, দেখব বিয়ে হয় নাকি হয় না। যদি হয় তাহলে ওই আগের যুগের মানুষকে কি করব আমি নিজেও জানি না। এই বলে আশেপাশে চক্কর কাটতে লাগলো। এর মধ্যে ইশরাতের নানা আসলেন সেখানে। সলিমা বেগম বললেন, নাতনির নজর তুলে দাও। ইশরাতের নানা টাকা বের করে ইশরাতের মুখের চারপাশে ঘোরাতে লাগলেন। তারপর টাকাগুলো সলিমা বেগমের কাছে দিবেন। নুসরাত দাঁত খিলিয়ে হাসল। ২ লাফে ব্যাঙের মতো এসে হাজির হলো তাদের সামনে। হেলে দুলে নির্লজ্জের মতো চেয়ে বসলো। নানা ভাই, টাকাগুলো আমাকে দিয়ে দেন। আমার মতো গরিব এই ঘরে থাকতে অন্য গরিবকে টাকা দিয়ে কি হবে? আমার সাথে নাফরমানি হয়ে যাবে না? সলিমা বেগম হেসে স্বামীর হাত থেকে টাকা নিয়ে নিলেন। মৃদু স্বরে বললেন, উহু, এমন করে বললে তো হয় না। নুসরাত চোয়াল ঝুলিয়ে চুপসানো মুখে চলে গেল। যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। আবার ২ সেকেন্ড অতিবাহিত হতেই ফিরে আসলো তাদের মাঝখানে। ইশরাত ততক্ষণে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। সলিমা বেগম ইশরাতের পানে চেয়ে দেখলেন, টিস্যু দিয়ে বারবার নাক মুছছে, তাতেও কোনো সুরাহা হচ্ছে না। বারবার ঘামছে নাকটা। ইশরাত আবারও নাক মুছতেই সলিমা বেগম বললেন, নাক বেশি ঘামলে জামাই আদর বেশি দেয়। ইশরাত কিছু বলতে যাবে, নুসরাত আবারও ২ লাফে চলে আসলো তাদের কাছে। সতর্ক আওয়াজে জিজ্ঞেস করলো, সত্যি? সলিমা বেগম হু হু বলে উপর নিচ মাথা নাড়লেন। নুসরাত লজ্জাতক ভঙ্গিতে হেসে বলে উঠল, তাহলে আজ এবং এখন থেকেই কাজে লেগে যেতে হবে। ইশরাত অবাক কণ্ঠে বলল, কি কাজে? নুসরাত ভাব নিয়ে চুল পেছনে ঠেলে দিল। নিচু সুরে নানি আর বোনের শোনার মতো করে বেলে হাঁসের মতো বলে উঠল, ফ্যান বন্ধ করে নাক বেশি বেশি করে ঘামাবো, তাহলে জামাই বেশি আদর দেবে, হি হি হি। সলিমা বেগম ঠোঁট টিপে হেসে ফেলেন। ইশরাত তো হাসল। তারপর কাপড় বদলানোর জন্য উঠে দাঁড়ালো। নানি আর বোনের কাছ থেকে কিছু সময় নিয়ে আলগোছে মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে তাদের আসর থেকে বের হয়ে আসলো। নুসরাত পিছু পিছু আসতে নেবে, সলিমা বেগম তাকে জিজ্ঞেস করলেন, তোকে নাকি মৌমাছি কামড় দিয়েছিল? আর বলো না নানি, মাদারচোদদের দল একসাথে এসে হামলা করায় কিছুই করতে পারেনি, না হলে নুসরাত নাসির কি চিজ বুঝিয়ে দিতাম। তারপর তওবা কাটলো। বোকা হেসে অদ্ভুত চোখে চেয়ে থাকা নানিকে বলল, আসলে গালি শিখে ফেলেছি একটু একটু, ইরহাম নামক খবিশটা শিখিয়েছে এসব, আমি নিজে থেকে কিছুই শিখিনি। নুসরাতের নানি ভুরু যুগল কিঞ্চিত করে কুঁচকালেন। বললেন, তোর ভাই তো ভিন্ন কথা বলছে, তুই নাকি সবগুলো গালি শিখিয়েছিস ওকে? নুসরাত খ্যাক করে উঠে বলল, কোন মাদারচোদ এইসব বলেছে? আমি গালি দিব? আমি? এত বড় ইনজাম, এত বড় সম্মানহানি নিজের উপর মেনে নিতে পারছি না নানু। আমি কচু গাছের সাথে ফাঁস দিতে যাচ্ছি, তুমি আসতে চাইলে আসো আমার সাথে। নুসরাতের নানির চোয়াল ঝুলিয়ে চেয়ে রইলেন। তার শুভ্র আননে মেঘ জমেছে অনেক বেশি। নুসরাতের কথার ধরেই ভুরু উঁচিয়ে শক্ত কণ্ঠে জানতে চাইলেন, তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গালি দিচ্ছিলি না তো কি করছিলি? নুসরাত বিস্ময় কণ্ঠে প্রকাশ করে, এক মুহূর্ত বিলম্ব না করে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে ওঠে, আহা নানু, এগুলো কি গালি? এগুলো হলো কবিতা।
কয়েকদিন পর পর নিউজ পেপারে দেখবে আমার ছবি ছেপেছে, মোটা মোটা অক্ষরে লেখা, দ্য গ্রেট সৈয়দা নুসরাত নাসির নিজের মায়ের হাতে বিনা কারণে এত মার খেয়েছে যে আজ তিনি নিজেকে প্রমাণ করতে একজন সফল কাব্যিক। তার হৃদয় কাঁপানো কবিতা শুনলে আপনার হৃদয় ভেঙে পড়বে, আপনি পুরোপুরি মুষড়ে পড়বেন, হয়তো কাঁদতে কাঁদতে কোমায় পৌঁছে যাবেন। আরও জানতে আমাদের সাথে থাকুন, আমাদের উপর চোখ রাখুন। এখন তুমি বলো নানু, তুমি কি আমার প্রথম কবিতা শুনতে চাও? আগেই বলে দিচ্ছি, পরে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে গেলে আমার সময় তোমাকে দিতে পারবো না, মিনতি করলেও না, কান্না করে মরে গেলেও না। সলিমা বেগম তীক্ষ্ণ চোখে চেয়ে বিগড়ে যাওয়া মেয়েটাকে দেখলেন। মানুষ বলে বড়লোক বাপের সন্তানরা বিগড়ে যায়, তাহলে এটা এত পিটানি খেয়েও বিগড়ানো হলো কেন? দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন, তাহলে বলেই ফেলে একটা কবিতা, নিজের যখন এত প্রশংসা করছিস। নুসরাত কাশি দিয়ে গলা পরিষ্কার করলো, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু গলা খাখানি দিল। নিরর্থক দৃষ্টি দূরে নিবিষ্ট করে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বেডা মানুষ বোঝে না কোনো বাল, ছিঁড়তে যায় কলা গাছের ছাল, 1 2 3 4 বেডা মানুষকে পিছনে মার। নুসরাত তার নানির পানে নিজের চোখ ফিরিয়ে বলে উঠল, ওয়াও ওয়াও, বলো না কেন নানু। নুসরাতের নানি নীরবে চেয়ে থেকে শুধালেন, এই তোমার কবিতা? এটা কোনো কবিতার জাত হলো? নুসরাত বলল, আহা নানু, পছন্দ হয়নি? না হলে কোনো সমস্যা নেই, সবার টেস্ট তো আর আমার মতো উঁচু লেভেলের হবে না। সলিমা বেগম উঠে দাঁড়ালেন, গম্ভীর মুখে নুসরাতকে পাশ কাটিয়ে যেতে যেতে কোমল কণ্ঠে বললেন, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আর এই সব উঁচু লেভেলের টেস্ট বলে না, নিচু লেভেলের টেস্ট বলে, তোমাদের ভাষায় লো কোয়ালিটির টেস্ট। দরজা ভিজিয়ে রুমে প্রবেশ করলো ইশরাত। বাঙালি স্টাইলে পরা শাড়ির পিন দুটো ছাড়িয়ে নিতেই চোখে পড়ল পায়ের উপর পা তুলে বসে থাকা জাইনকে। সে ইশরাতের দিকে তাকিয়ে আছে। ইশরাত অবাক হলো মনে মনে, অতপর জাইনের পানে চেয়ে ভুরু নাচিয়ে শুধালো, কি কোনো প্রয়োজন মিস্টার জাইন হেলাল? জাইন উঠে দাঁড়ালো ধীরে সুস্থে। সুঠাম দেহী শরীরে পরিহিত কালো রঙের পাঞ্জাবিটা ফর্সা রঙের জাইনের মুখ আরও উজ্জ্বল করে ফেলেছে। জাইন নিজের চওড়া দেহ নিয়ে এগিয়ে আসলো ইশরাতের দিকে নৈশব্দে। কিছু পল অতিবাহিত হওয়ার পর সে সামান্য ঝুঁকে আসলো, গ্রীবা বাঁকিয়ে ইশরাতের দিকে ঝুঁকে এসে বলল, আমার সব প্রয়োজনই তো আপনার সাথে। ইশরাত ঘাড় কাত করে জাইনের দিকে তাকিয়ে রইল। জাইন ধীরে ধীরে ইশরাতের দিকে আর একটু ঝুঁকে আসলো, এক ভুরু উঁচিয়ে বলল, আর ইউ কমফোর্টেবল ইশরাত নাসির? ইশরাত মাথা নাড়ল, মৃদু স্বরে বলল, ইয়া আই অ্যাম। জাইন নিজেদের মধ্যে ইঞ্চি পরিমাণ জায়গা দূরত্ব হিসেবে রাখলো, হাতের তালু ধীরে ধীরে ইশরাতের গালে স্পর্শ করলো, শুধালো, কমফোর্টেবল আপনি? ইশরাত মাথা নাড়ল, কিন্তু ভেতরে ভেতরে চলছে ঠিকই দেনামোনা। জাইনের পুরুষালী রুক্ষ শীতল হাতের স্পর্শ গালে পেতেই শিহরণ জাগলো মনে। ধীরে ধীরে তা অন্য গালে স্পর্শ করল, তারপর নাক, থুতনি, কপাল। জাইন তখনও ইশরাতের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল একই প্রশ্ন, আর ইউ কমফোর্টেবল? ইশরাত চোখ তুলে জাইনের দিকে তাকায়, মাথা নাড়িয়ে উপর নিচ হ্যাঁ জানালো। জাইন তার হাত গাল থেকে সরিয়ে এনে ইশরাতের শাড়ির আঁচল ভেদ করে বের হওয়া ওদরে স্পর্শ করলো। নিজস্ব ভঙ্গিমায় আবারও জিজ্ঞেস করলো, ক্যান আই টাচ ইউ? ইশরাত ঠোঁট টিপে মাথা উপর নিচ নাড়ল। জাইন ইশরাতের অস্বস্তি বোধ যেন না হয় সেই জন্য উদরে আলতো হাতে হলুদের স্পর্শ করালো। তখনও তার চোখ ইশরাতের চোখে নিবিষ্ট, কোনো প্রকার কামুকতা ছাড়াই পুরুষালী পুরো কণ্ঠে জানতে চাইল, আপনি অস্বস্তি বোধ করছেন ইশরাত? ইশরাত না ভঙ্গিতে দুই পাশে মাথা নাড়ল। জাইনের হাত ইশরাতের উদর স্পর্শ করলেও চোখ তখনও মেইলি চোখে নিবিষ্ট, একবারের জন্য এদিক সেদিক হলো না। জাইন ইশরাতের গালের দিকে ঝুঁকে এসে মিশ্রণ গলায় জানতে চাইল, মে আই টাচ মাই চিক টু ইয়োর্স? ইশরাত অনুমতি দিল। জাইন নিজের গ্রীবা নামিয়ে এনে ইশরাতের মেইলি হলুদ মাখা গালে স্পর্শ করল। পুরুষালী গাল উপর নিচ ঘর্ষণে সূক্ষ্ম চাপে দাড়ির খোঁচা অনুভূত হলো মিশ্র মেইলি গালে। জাইন নিজের গালে হলুদ লেগে আসতেই সরে গেল ইশরাতের থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে।
কিছু বলতে যাবে, ভেজানো দরজার ফাঁক গলে দেখা মিলল দুটো করে ছায়া চোখের, একটার উপর আরেকটা করে মুখ। সবগুলো চেয়ে আছে তাদের দিকে ট্যাপ ট্যাপ করে। জাইন মনে মনে ভেবে নিল, মুখে হয়তো বড় একটা হাঁ ঝুলানো সবগুলোর। জাইন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো দরজার ফাঁকে। নুসরাত জাইনকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিড়বিড় করে বলল, ওই আহাইন্না, ছবি তুলছোস? না ক্যাপচার করলে তাড়াতাড়ি ক্যাপচার কর, ওদের ব্ল্যাকমেল করবো এইসব দেখিয়ে। আহান ক্যামেরা নিজের চোখের কাছে ধরে এক চোখ বন্ধ করলো, বিড়বিড় করে বলে উঠল, দাঁড়াও 2 মিনিট, আগে পজিশন ঠিক করতে দাও। ইরহাম দরজার দিকে ছোট ছোট নেত্রে চেয়ে রইল। খুবই সন্তর্পণে সতর্কতার সহিত সে বলে উঠল, তোর পজিশন করতে করতে ওরাই আগের পজিশনে চলে যাবে। আহান ক্যামেরা দিয়ে 2টো ফটো তুলে নিল, অতঃপর হাতে ক্যামেরা ধরে ভুলে লাইট অন করে ফেলল। সেটা খেয়াল না করে ইশরাত আর জাইনের ছবি তুলতে যাবে, তখনই আলো জ্বলে উঠল, আর তা দরজার ফাঁক গলে গিয়ে পড়ল জাইন আর ইশরাতের সম্মুখে। জাইন এতক্ষণ দেখছিল এদের কাণ্ড চুপচাপ। যখনই শিওর হলো ওখানে সবগুলো বাদর বসে, ধীরে ধীরে এগিয়ে আসলো দরজার কাছে। আশেপাশে মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে দরজা খুলে ফেলল। অক্ষিপটে ভাসত লিলিপুটের বাদরের মতো দরজা খুলে ঝুলে আছে সবগুলো। দাঁত কেলিয়ে ভদ্র হাসি হাসছে 3জন। 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে জাইন কাঠকোট্টা কণ্ঠে জানতে চাইল, এখানে কি? নুসরাত, ইরহাম, আহান 3জনেই নিজেদের পানে চেয়ে ভদ্রতার সঙ্গীতে মুখ বানিয়ে ঠোঁট উল্টালো, এমন ভাব যে মহৎ হৃদয় প্রাণ হয়ে একদম জাইনের চরণে লুটিয়ে পড়বে তারা। 3জনে বোকা বোকা গলায় একসাথে বলে উঠল, কোনো কিছুই না তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। হেসে হেসে 3জন বসা থেকে উঠে দাঁড়ালো। একটার উপর অন্যটা পেরা চড়ে বসেছিল। জাইনকে এমন গম্ভীর হয়ে নিজেদের সামনে দাঁড়াতে দেখে হেসে হেসে মেঝে থেকে একে অন্যকে ঠেলে ধাক্কিয়ে উঠে দাঁড়ায় নিজের জায়গায়। 2 মিনিট দাঁড়ানো নিয়েও চলল তাদের ঝগড়া। জাইন গুরুগম্ভীর ভঙ্গিমায় সকলের ভদ্রমুখ অবলোকন করে বলে উঠল, তোমাদের দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। নুসরাত, ইরহাম আর আহান অবাক চোখে মুখে চেয়ে উত্তেজিত আওয়াজে বলে উঠল, কেন? জাইন উত্তর দিল না। কপালে তীক্ষ্ণ ভাঁজ ফেলে সবগুলোকে দেখল। মুখ দিয়ে ঝরে ঝরে পড়া প্রশ্নের বাহারে ঠোঁট যেন ছটফট করছে কথা বলার জন্য, শুধু পারছে না এই যা। নুসরাত জাইনের দৃষ্টি নিজেদের দিকে ক্ষোভ মিশ্রিত অনুভব করলো, সেধে সেধে বলল, আমরা কিছুই দেখিনি। জাইন মনে মনে সামান্য হাসল। মুখের ওপর তখন গুরুগম্ভীরতার ছাপ। রুড কণ্ঠে জানতে চাইল, দেখলেই বা কি? আহান কুটিল হাসল, মিচকে শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, আমাদের কাছে আপনার ছবি আছে। জাইন কিঞ্চিত ভুরু কুচকে নিল, ভ্রুক্ষেপহীন কণ্ঠে জানতে চাইল, থাকলেই বা কি? তারপর 3জন একজন আরেকজনকে কথা বলার সুযোগ না দিয়ে রাশভারী গলায় আওড়ালো, আমি ভেবে পাই না, প্রতি বছর 30 দিন করে নেত্রীসহ জেলে থাকার পরেও কেন তোমাদের হেদায়েত হয় না? ইরহাম, আহান, নুসরাত অবাক হয়ে তাকালো নিজেদের দিকে। তারা আবার কখন জেলে গেল? এই জাইন ভাইয়ের মাথা নির্ঘাত গিয়েছে, না হলে জীবনে জেলে না যাওয়া তাদের কেন বলছে জেলে গিয়েছে? জাইন সবগুলোর মুখ দেখেই পড়ে নিল ভেতরের কথা। ঠোঁট উঁচিয়ে সবাইকে তাচ্ছিল্য করে পাশ কাটিয়ে যেতে নিলে ইরহাম বলল, আমরা সব কিছুই দেখে নিয়েছি। জাইন সামনের দিকে হেঁটে চলে গেল। পুরুষালী পুরো কণ্ঠস্বর তখনও কানে আসলো, কিছুটা ঠাট্টা মিশ্রিত তাতে। জাইন বলছে, কিছু দেখো আর না দেখো এতে আমার কিছুই যায় আসে না। নুসরাত, আহান, ইরহাম জাইনের কথায় পাত্তা না দিয়ে ভাবতে থাকলো, তারা আবার কবে জেলে গেল? যখন তর্জনী আঙুল থুতনিতে রেখে একের পর এক চক্কর কাটলো এপাশ ওপাশ, তখন টনক নড়ল সবার। প্রতি বছর রমজান মাসে শয়তানকে আল্লাহ জেলে পাঠান। তার মানে শয়তানকে জেলে পাঠানো মানে তাদেরকেও জেলে পাঠানো? 2 2 4 মিলতেই 3জনের চলতে থাকা পা থমকে গেল। বৃহৎ আকৃতির চোখ করে সবাই সবাইকে অবলোকন করলো। এমন সূক্ষ্ম খোঁচা মেরে গেল ওই দুলাভাই নামক লোক তাদের। কত বড় সাহস! তারা শয়তান! ইয়া আল্লাহ! নুসরাত মিনমিনিয়ে দুঃখী সুরে বলল,
আমাদের ইবলিস শয়তান বলে চলে গিয়েছে আর আমাকে শয়তানের নেত্রী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক মাফ করুক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘড়ির কাঁটায় 3:40 টিকটিক করে চলছে তা। নুসরাত টিঙ্গা লিঙ্গা লিঙ্গা বলে সিঁড়ি বেয়ে নামছে। এর মধ্যে এক দূর সম্পর্কের ফুপু নুসরাতকে থামালেন। ভদ্রমহিলা নাসির সাহেবের ফুফাতো বোন, নাম নাইমা। তিনি হেসে বললেন, নেক্সট সিরিয়াল কিন্তু তোমার। নুসরাত হাসল ভুবন ভুলানো, না জানার ভঙ্গি করে টেনে টেনে জিজ্ঞেস করল, কিসের ফুপি? ভদ্রমহিলা হাসলেন, বললেন, তোমার বিয়ের। নুসরাত হা হা করে হাসল, নিজেও বলল, নেক্সট সিরিয়াল কিন্তু আপনারও ফুপি। ভদ্রমহিলা ভুরু উঁচিয়ে অবাকতার সহিত জানতে চাইল, কিসের? নুসরাত হা হা করে তখনও হাসছে, অত্যাধিক বিনীত সুরে বলল, কবরে যাওয়ার টিকিট কিন্তু একেবারে নিশ্চিত, ওকে? শু করে গাড়ি একদম ওখানে গিয়েই থামবে। ভদ্রমহিলা নির্বাক হয়ে গেলেন। ঠোঁটের ফাঁক গলে এত বড় হাঁ হয়ে আসলো নিজের অজান্তে। নুসরাত নিজের চুলে খোপা বেঁধে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলো ভাবের সহিত। গলার কাছে থাকা নিজের পাওয়ার বিশিষ্ট চশমা দুই কানের ভাঁজে গুজতে গুজতে ফু দিয়ে মুখের উপর থেকে চুল সরায়। তর্জনী আঙুলের মধ্যে গাড়ির কি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে বাড়ি থেকে বের হয়ে গেল। ভদ্রমহিলা নিজের জায়গা থেকে নড়তে ভুলে গিয়েছেন প্রায়। এক প্রকার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন, বিড়বিড় করে বললেন, আল্লাহ কাচের মতো জীব দিয়েছে। বাহিরে অপেক্ষারত মুখে সৌরভী, আহান, ইরহাম, মম দাঁড়িয়ে। ইরহাম কয়েকবার সৌরভীর বাণী চেয়েছিল আর চোখে, আর এতেই সৌরভীর অস্বস্তি বোধ করছে। ইরহামের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো নয়। নুসরাতের ভাই হওয়ায় একটু ভদ্রতার খাতিরে ফর্মালিটি করে কথা বলে, না হলে ইরহামের সাথে কথা বলার তার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। ইরহামের বিষয়ে তার কোনো কিছু অজানা নয়, অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। একবার তো নিজের 4 নাম্বার গার্লফ্রেন্ডের জন্য নিজের হাত কাটতে বসেছিল, হাই হুতাশ করে কান্নাকাটি করেছিল আর বলছিল, আমি ওকে ছাড়া বাঁচব না, এবার আত্মহত্যা করব। ও এমন কেন করলো আমার সাথে? এসব বলে বলে ভেউ ভেউ করে কেঁদেছিল। কিন্তু নুসরাত এসবে মোটেও পাত্তা দেয়নি। মাছি তাড়ানোর ভঙ্গিতে ইরহামের আত্মহত্যার কথা বাতাসে উড়িয়ে দিয়ে অলস ভঙ্গিতে ইরহামকে একদম নাজেহাল অপমান করলো। এর আগের বার যখন তোর তৃতীয় গার্লফ্রেন্ড তোকে টাকা খুঁজেছিল, তখন তুই স্বেচ্ছায় ব্রেকআপ করেছিলি। সাথে তুই বলেছিলি তুই আর বাঁচবি না ওকে ছাড়া। তাছাড়াও এও বলেছিলি নিজের জান কোরবান করে ফেলবি, গলায় ফাঁস দিবি, ফ্যানের সাথে ঝুলে পড়বি। কিন্তু এখনও মরিসনি তুই। ফাজলামের একটা লিমিট রাখ ভাই, আমাকে আর হাসাস না। ইরহাম তখনও নেকা কান্না কাঁদছে, চোখের পানিতে ভাসিয়ে ফেলবে কলেজ ক্যাম্পাস। তার এমন ভাব, ছাগলের মতো ভ্যা ভ্যা করে কেঁদে নাক মুছল। তারপর বলল, ও আমার সত্যিকারের ভালোবাসা ছিল। নুসরাত ভেঙিয়ে হু হু করে কাঁদল। ইরহামের কথায় পুরো ইমোশনাল হয়ে বলে উঠল, গত 5 বছর যাবৎ তোর প্রতিদিনই সত্যকারের ভালোবাসা হয়। এটা কোনো বিষয় না। আজ বিকেলে আবার কাউকে সত্যকারের ভালোবেসে ফেলিস, আমরা কিছু মনে করব না। আজকাল সে যা উপলব্ধি করছে, ইরহামের চোখ একটু বেশি ঘুরে ফিরে তার কাছে আসছে। সরাসরি কোনোদিনও দেখেনি, কিন্তু মানুষ বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়। 15 মাইল দূর থেকে কেউ তার দিকে নজর দিলেও সে ঠিকই বুঝে যায়। ইরহাম লুকিয়ে চুরিয়ে যে তার দিকে তাকায়, সেটা হলফ করে বলতে পারবে সৌরভী। এর মধ্যে কয়েকটা দড়ি হাতে নিয়ে নুসরাত আর ইশরাত এসে হাজির হলো। নুসরাত খুব কোমল হাসি গালে ফুটিয়ে তুলে ভদ্র ভঙ্গিমায় বলে উঠল, আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ইরহাম, আহান, মম সেকেন্ডের ভেতর ধরে ফেলল কি সারপ্রাইজ তাদের জন্য। ইশরাত সবগুলোর হাব ভাব দেখে নুসরাতের কানে কানে বলল, ভেগে যাবে না তো? নুসরাত ফিসফিসিয়ে বলে ওঠে, ওদের এতটা সাহস নেই যে আমাদের রেখে ভাগার। অতপর গলা পরিষ্কার করলো দুজনে। ইশরাত সবার কাছে জানতে চাইল, তোরা জানতে চাইবি না কি সারপ্রাইজ? ইরহাম 2 পাশে মাথা নাড়ল, নিজের সম্বল হাতে নিয়ে ভেগে যেতে যেতে বলে উঠল, না, আমি জানতেও চাই না কি সারপ্রাইজ। তোদের সারপ্রাইজ তোরা 2 বোন তোদের কাছেই রাখ। নুসরাত ইরহামের কলার থাবা মেরে চেপে ধরল নিজের সাথে। বোকা হাসি হেসে বলে উঠল, বন্ধু কোথায় যাচ্ছ তুমি?
ইরহাম নুসরাতের হাত থেকে নিজেকে ছাড়াতে নেবে। নুসরাত হুমকি দিল, ঘাড়ে একটা থাবা মারব, আল্লাহুম্মা আমিন হয়ে যাবি। ইরশাদ কিটকিট করে হেসে উঠল। সৌরভী একমাত্র ব্যক্তি যে জানতে চাইল কি সারপ্রাইজ। নুসরাত ইরহামকে সাথে টেনে নিয়ে গেল, ফিস ফিস করে ইরশাদের কানের কাছে আওড়ালো, এ দেখে একটা মুরগি পেয়েছি, ওটাকে নিয়ে আগে বসা গাড়িতে। ইরহাম হাই হাই করে উঠল। ইশরাত সৌরভীকে নাসির সাহেবের গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। সৌরভী ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠে বসে রইল। মম সৌরভীকে কিছু বলতে যাবে, নুসরাত বলল, ইশরাত, এই বোকাচোদাকে তুই আগে গাড়িতে তোল, আমি ওই মালগুলোকে তুলতেছি। মমকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ইশরাত গাড়ি লক করে দিল। মম ছটফট করে উঠল গাড়ি থেকে বের হওয়ার জন্য। সৌরভী মমর এমন ছটফটানো দেখে অবাক কণ্ঠে জানতে চাইল, তুমি এমন ছটফট করছো কেন? মামা অতিরিক্ত কষ্টে হেসে দিল হি হি করে, বলল, একটু পরও তুমি ছটফট করবে গাড়ি থেকে নামার জন্য, তখন উপলব্ধি করবে আমি কেন এমন ছটফট করছি। সৌরভী আর ঘাটল না মমকে। সে ধাক্কাচ্ছে অনবরত গ্লাস, আর সাথে হাই হুতাশ করছে যাবে না বলে। সৌরভী বুঝে পেল না লং ড্রাইভে গেলে সমস্যা কোথায়। মনে প্রশ্ন নিয়ে জানালার বাহিরে তাকাতেই দেখল আহানকে টেনে ভিতরে ঢুকানো হচ্ছে। আহান নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে একরকম সোজা হয়ে গিয়েছে, যেন সে জীবন্ত লাশ। তবুও দুই বোন টেনে টুনে গিয়ে গাড়িতে বসালো ওকে। তারপর দড়ির সাহায্যে হাত পা শক্ত করে বেঁধে দিল। ইরহাম দৌড় দিল এই সুযোগে, কিন্তু ইশরাতের সাথে পারল না। ইশরাত পেছন থেকে থাবা মেরে ইরহামের পাঞ্জাবি চেপে ধরল। ইরহাম সামনের দিক থেকে নিজের গা টানল আর ইশরাত তাকে টানল। টিস্যু কাপড়ে পাঞ্জাবি হওয়ায় শক্ত হাতের চাপে ফরফর করে গলার কাছের কাপড় ছিঁড়ে গেল। ইরহাম তখন থেমে গেল। থমকে যাওয়া চাহনি নিয়ে নিজের নতুন কাপড়ের দিকে প্রথমে তাকালো, তারপর ইশরাতের দিকে ফিরিয়ে দিল তার দৃষ্টি। ইন্ডিয়ান সিরিয়ালের মতো 3 বার দেখার পর কাঁপা কাঁপা সুরে বলল, ইন দোনों ने हमारा इज्जत, हमारा कापड़, हमारा सब कुछ छीन लिया। खुदा तुम लोगों के पूछेगा, गरीबों के ऊपर अत्याचार क्यों किया, ये बात। নুসরাত ইরহামের কথায় পাত্তা দিল না। টেনে নিয়ে গাড়ির কাছে খুব আত্মবিশ্বাস মনে চেপে রাখলো। সে জানে ইরহাম তার সাথে যাবে, তাই বলে উঠল, তুই আমাকে বিন্দুমাত্র পরিমাণ বিশ্বাস করলে আজ আমার সাথে যাবি। ইরহাম নুসরাতের মনের ভেতরে চেপে রাখা সকল আত্মবিশ্বাস গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বলল, খোদার কসম বোন, তোর প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। জীবনে যদি আমাকে একবার বলা হয় অ্যামাজন জঙ্গলে বিষাক্ত অ্যানাকন্ডার উপর বিশ্বাস করার জন্য, তাহলে আমি অ্যানাকন্ডাকে বিশ্বাস করব, কিন্তু তোকে আমি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। নুসরাত ভেতরে ভেতরে 2 সেকেন্ডের জন্য অপমানিত বোধ করল, তারপর আবার ছেড়ে ফেলল, কারণ তার মনে পড়ল নুসরাত নাসিরের ডিকশনারিতে ইম্পসিবল, অপমান, বেইজ্জতি আর লজ্জা বলতে কোনো শব্দ নেই। তাই দাঁত কেলিয়ে হেসে বলল, আজকের জন্য মনে কর আমি অ্যানাকন্ডা। ইরহাম মানতে চাইল না নুসরাতের কথা। 2 পাশে মাথা নাড়িয়ে বলল, বোন আমার, তোর 2 চরণে পড়ে বলছি আমাকে যেতে দে। আমি দোয়া করে দিলাম আল্লাহ তোকে 15 বাচ্চার মা বানাবে, তোর জামাইকে 20 বাচ্চার বাপ বানানোর তৌফিক দিবে। নুসরাত চোখের আকার প্রকট করে জানতে চাইল, অভিশাপ দিলি নাকি বদদোয়া দিলি? ইরহাম এক মুহূর্ত বিলম্ব না করে বলল, দোয়া বোন, দোয়া। তোর এমন অ্যানাকন্ডা বিশ্বাসী লোকের দোয়া আল্লাহ কবুল করবেন না, আর এমন অভিশাপের মতো বদদোয়া আমার প্রয়োজন নেই। এবার চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে আমি অন্য পন্থা অবলম্বন করব। ইশরাত বুকে আড়াআড়ি হাত বেঁধে এদের ঝগড়া দেখছে। ইরহাম অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে মিনতি করে বলল, আল্লাহর ওয়াস্তে বোন আমাকে যেতে দে, আমি তোর কাছে হাত জোর করে বলছি। আর তাছাড়া তুই কি পন্থা অবলম্বন করবি? আমি না যেতে চাইলে আমাকে কিভাবে নিয়ে যাবি? নুসরাত হাসলো অধর কোণ উঁচিয়ে, বলল, সোজা পায়ে না গেলে বাঁকানো পায়ে লাথি মেরে নিয়ে যাব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী থাকা সব খবিশগুলা যাবে। ইশরাত ট্যাপডাপ করে নুসরাতের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলল, মাথায় একটা গাঁটটা মেরে শুধালো, কি বলছিস, বুঝে বলছিস? নুসরাত ভাব নিয়ে বলে উঠল, আমি পুরো হুঁশ ও জ্ঞানের সাথে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে ভুলে গালি দিয়েছি। ইরহাম মিনতি কণ্ঠে আবার বলল, বোন বিশ্বাস কর। নুসরাত বলে উঠল, অ্যানাকন্ডা বিশ্বাস করা মানুষকে আমি বিশ্বাস করি না, এরা ইউনেকটিস স্পের মতো বিষাক্ত হয়।
ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। আহান ব্যাক সিটে শোয়া অবস্থায় বলে উঠল, তোমার এই আচরণের জন্য আরশ ভাই তোমার ভাগ্যে পড়েছে। ভালো আচরণ করলে ভালো লোক পড়তো। দুইজনেই সেম তোমরা। মানুষ বলে না, আল্লাহ জোড়া মিলিয়ে মানুষ বানায়, যে যেমন তার ভাগ্যে তেমন পড়ে। নুসরাত চোখ পাকিয়ে গাড়ির ভেতরে থাকা আহানের দিকে তাকালো। নিজের পায়ের জুতা নিয়ে হুঁশিয়ারি দিল, জুতা দিয়ে পিটাই করব, চুপ গরু কোথাকার। ইরহামকে আর কোনো কিছু বলতে না দিয়ে নুসরাত ইশরাতকে উদ্দেশ্য করে বলল, এই ইশরাত, মালটাকে গাড়ি তোল। আর উঠতে না চাইলে ক্যারাটের কালো বেল্টের 3 নাম্বার যে স্টেপ আছে না, ওইটা ইউজ করবি। একদম খালাস হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ বের করার অবস্থাও থাকবে না। হয়তো 40ও খেয়ে ফেলতে পারি। ইরহাম শেষ মুহূর্ত পর্যন্ত মিনতি করলো না যাওয়ার জন্য। দুইজনের একজনও শুনল না। গাড়িতে ঠেলে ধাক্কিয়ে বসিয়ে দিল। ইরহামের হাতে পায়ে দড়ি বেঁধে ফেলল। এমনকি ইরহাম চিৎকার বা কথা বলতে যাতে না পারে সেই জন্য মুখে টেপও লাগিয়ে দিল। নুসরাত টেপ লাগিয়ে হাত ছেড়ে ময়লা সাফ করার মতো করে বলল, মেয়ে মানুষের মতো প্যান পানানি বেশি করে। ইশরাত নুসরাতের কথা সহমত পোষণ করলো। পর মুহূর্তে নুসরাতের পানে চেয়ে আদেশ করলো, কোনো প্রকার শব্দ না করে গাড়ি নিয়ে বের হতুই আগে, পিছু পিছু আমি আসছি। নুসরাত গাড়ির চাবি দিয়ে লক খুলে উঠে বসলো ড্রাইভিং সিটে। প্রথমে সিট বেল্ট বাঁধল, তারপর নিজের দুই গুণধর ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই চুতিয়াররা, সিট বেল্ট বেঁধে নে। নুসরাত ভুলেই বসলো। দুই বোন মিলে এদের বেঁধে গাড়িতে বসিয়েছে। ইরহাম উ করে কিছু বলতে চাইছে। নুসরাতের টনক নড়ল। ফিরে তাকিয়ে মুখ দিয়ে আক্ষেপ মিশ্রিত সুর বের করে বলে উঠল, বলেছিলাম তখন চুপচাপ গাড়িতে ওঠ, হয়েছে এবার? আজ সারা রাত তোরা দুটো এইভাবেই বাধা থাকবি। আহান কিছু বলতে নেবে নুসরাত ড্যাশবোর্ড হাতে স্টেপলার বের করে আহানকে দেখিয়ে চোখ রাঙিয়ে বলল, একদম ঠোঁট স্টেপলার দিয়ে বন্ধ করে দেব, একদম চুপ। আহান মিনমিনিয়ে বলেই ফেলল, আজ মনে হচ্ছে তুমি আমার বোন না, কোনো এক খচ্চর ডাইনি। নুসরাত এসব কথা কানেই তুলল না। ইরহামকে আর আহানকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে আহানের মুখেও কস্টেপ মেরে দিল। লাউড স্পিকারে ব্লুটুথে গান বাজালো। বাঁ হাত দিয়ে হুইল চেপে ধরে ডান হাত রাখলো উইন্ডোর কাছে। এক হাতে গাড়ি চালিয়ে তা বের করলো বাড়ির বাহিরে। ধীরে ধীরে তা উঠে আসলো নির্জন মেইন রোডে। অত্যাধিক সুরে গান বাজছে। 4টা জানালা নামিয়ে দিতে রাতের ঠান্ডা বাতাস এসে সুরসুর করে প্রবেশ করলো। নুসরাত কিছুটা পাশ কাটাতেই ইশরাত এসে জায়গা দখল করে নিল। নুসরাত ইশরাতের পানে চেয়ে ইশারা করতেই ইশরাত অ্যাক্সেলেটার আস্তে আস্তে পা দিয়ে চেপে ধরল। আর এতেই বৃদ্ধি পেল গাড়ির স্পিড। সৌরভী ভয়ে আটসাট হয়ে লেগে গেল গাড়ির সাথে। ভয়ে ধুরু ধুরু বুক নিয়ে মোমোর দিকে চেয়ে আর্তনাদ করল, ইয়া আল্লাহ, আমাকে আগে বলবা না এরা পাগলের মতো গাড়ি ড্রাইভিং করে? মোমো গাড়ির সাথে একদম লেগে বসে শুধালো, আগে বললেই বা কি করতে তুমি? টেনে এনে তোমাকে বসাতো, না যেতে চাইলে ওদের মতো বেঁধে নিয়ে যেত। ইশরাত এক হাতে ড্রাইভিং করে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশেপাশের গাছপালা দ্রুত গতিতে সরে যাচ্ছে। পেছনের দিক থেকেই দুজনের গাড়ির মধ্যেই গান বাজছে। নুসরাত আর ইশরাত গানের সাথে চিৎকার করে গলা মিলাচ্ছে। মোমো আর সৌরভী গাড়ির সাথে চেপে বসলেও গানের সাথে নিজেরাও গলা মিলালো। দুই গাড়ি পাশাপাশি চলে গেল একই গতিতে। রাস্তার শুকনো পাতা বালি উড়িয়ে এগিয়ে গেল সামনে। নুসরাত ততক্ষণে ইরহাম আর আহানের মুখ থেকে কস্টেপ খুলে দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে টু শব্দটি না করে গান গেয়ে গেয়ে যেতে। পুরুষালী গলা আর মেইলি মোহনীয় গলার সংমিশ্রণে আলাদা এক পরিবেশ সৃষ্টি হলো। দুটো গাড়ি পাল্লা দিয়ে এগিয়ে চলল অজানা সীমানার উদ্দেশ্যে, চেনা জানা রাস্তায়। যখন গান থেমে গিয়ে পরিবেশ ঠান্ডা হলো, তখন সামনে নজর এলো পুলিশের গাড়ি। নুসরাত ব্রেক চেপে ধরে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে নিল। এমনকি ইশরাতকেও বলল স্পিড একদম 20-এ নিয়ে যেতে। ভদ্র মুখ বানিয়ে নুসরাত দ্রুত নিজের গলার ওড়না মাথায় পেঁচিয়ে নিল। ইরহাম নুসরাতকে ঠাট্টা করে বলল, তোকে দেখে তোর সাথে কারিন জিন বলবে, এর সাথে আমাকে দিলে কেন ইবলিস সর্দার? নুসরাত চোখ পাকালো। রেয়ার মিররে দেখা গেল তা। দুই হাতে হুইল চেপে ধরে পুলিশকে পাশ কাটাতে যাবে। দুই গাড়ি থামিয়ে দিল তারা। একজন পুলিশ এসে টর্চ লাইট মেরে বসলো নুসরাতের মুখ বরাবর। নুসরাত কপালে ভাঁজ ফেলে মিনমিনিয়ে জানতে চাইল,
কোন মাদার চুদবে চোখে লাইট মারে? লাইট সরে যেতেই নুসরাত চোখ খিচিয়ে তাকালো সামনে। আর পুলিশ অফিসারের মুখখানা দেখতেই নুসরাতের মাথার আগুন দাউ দাউ করে চলে উঠল। এটা আর কেউ না, মৃন্ময় তুষার। বিতৃষ্ণা মিশ্রিত আওয়াজে গলা ফেরে না চাইতেও টুপ করে বের হয়ে আসলো, আপনি? মৃন্ময় তুষার হাসলো ঠোঁট উঁচিয়ে, বলল, দেখা হয়ে ভালো লাগলো মিসেস আরশ। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, কিন্তু আপনার সাথে দেখা হয়ে মোটেও ভালো লাগেনি আমার। এতক্ষণে আমার ভালো থাকা মুড একদম রফা দফা হয়ে গিয়েছে। মৃন্ময় তুষার বুকের বাঁ পাশ চেপে ধরে বলল, আহ, ইটস মাই প্লেজার। তা এত রাতে কোথা থেকে আসা হচ্ছে শুনি? নুসরাত তেরা চোখে তাকিয়ে থাকলো মৃন্ময়ের দিকে, হাত দিয়ে ভুরু চুলকে নিয়ে বলে উঠল, মাল সাপ্লাই দিতে গিয়েছিলাম, কয়েক কোটি টাকার, ওইখান থেকেই ফিরছি। একটু আগে আসলে হাতে নাতে ধরতে পারতেন। তাহলে তো আজ বড়সড় দান মেরে এসেছেন। নুসরাত দম্ভভরা কণ্ঠে বলে উঠল, আমি সবসময় বড় বড় দানই মেরে আসি, জন্মগত ইন্টেলিজেন্ট তো তাই। মৃন্ময় শ্বাস ফেলে বলল, তা আপনার লাইসেন্স আছে? নুসরাত কোনো বাক্য ছাড়াই ড্যাশবোর্ড থেকে লাইসেন্স বের করে মৃন্ময়ের সামনে তুলে ধরল। মৃন্ময় ভালো করে চোখ ডিবিয়ে দেখে নিল কাগজপত্র। নুসরাত মৃন্ময়কে চোখ দাবিয়ে কাগজ দেখতে দেখে বলল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না কোনোদিন গাড়ির কাগজ দেখেছেন। মনে হচ্ছে আপনার মরা দাদার সম্পত্তি খুঁটিনাটি করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। আমার মরা দাদার সম্পত্তির কাগজ আমি এতটা খুঁটিয়ে দেখব না মিসেস নুসরাত, যতটা এই কাগজগুলো দেখছি। বাই দ্য ওয়ে, এই জন্য একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি। নুসরাত এক ভুরু উঁচিয়ে হাসল। মৃন্ময়ের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিতে দিতে বলল, আমি কাউকে থ্যাঙ্কস বলি না, কারণ অপাত্রে পানি ঢালা খুবই জঘন্য বিষয়, আর আমি তা ঘৃণা করি। নুসরাত গাড়ির টান দিয়ে নিয়ে যেতে নেবে, মৃন্ময় থামিয়ে দিল। নুসরাত মাথা উঁচিয়ে বাহিরে তাকাতেই মৃন্ময় আহান আর ইরহামকে দেখে ইশারায় জানতে চাইল, ওদের এমনভাবে বেঁধে রেখেছেন কেন? নুসরাত ইশারা করল মৃন্ময়কে নিচের দিকে ঝুঁকে আসতে। মৃন্ময় একটু এগিয়ে আসতে নুসরাত কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এদের মাথা গিয়েছে পুরো, তাই সাইকোলজিস্টের কাছে যেতে চাইছিল না, এই জন্য বেঁধে নিয়ে গিয়েছি। মৃন্ময় ঠোঁট চেপে হাসি দিল। অন্ধকারে তা বোঝা গেল না। নুসরাতের শোনার মতো করে বলল, আমার মনে হয় ওদের তুলনায় সাইকোলজিস্টের বেশি প্রয়োজন আপনার। সর্বপ্রথম আপনাকে ওখানে পাঠানো উচিত। নুসরাত হাসল, গাড়ির ব্রেক চেপে গিয়ারে ডিতে রাখলো। ব্রেক ধীরে ধীরে ছেড়ে আস্তে এক্সিলেটারে পা চাপ দিল। গাড়ি মৃন্ময়ের পাশ কাটিয়ে যেতে হাওয়ার গতিতে তার কথা নুসরাতের কানে ভাসল, আপনাকে আজ হাজতে চালান করা খুব শখ ছিল, মিস হয়ে গেল মিসেস নুসরাত নাসির। নুসরাত সামান্য এগিয়ে চলতেই মৃন্ময় ইশরাতের গাড়ির কাছে গিয়ে গ্লাসে খটখট করল। আসলো শুভ্র, গোলাকার ঘেমে যাওয়া ইশরাতের মুখ। মৃন্ময় তুষারের দৃষ্টি কিছুক্ষণ থমকে গেল। পরক্ষণ নিজেকে সামলে নিয়ে ইশরাতকে জিজ্ঞেস করল, কেমন আছেন? ইশরাত একগাল ফুলিয়ে হাসল। খুব ধীর ভঙ্গিমায় ড্যাশবোর্ড হতে লাইসেন্সের কাগজ বের করে মৃন্ময়ের হাতে তুলে দিল। প্রশ্নের উত্তর হিসেবে দিল, এতক্ষণ একদম ফ্রেশ ছিলাম, আপনার সাথে দেখা হওয়ার পর ফ্রেশ মনটা আবারও ডিপ্রেশনে পড়ে গিয়েছে। মৃন্ময় কাগজপত্রগুলো ইশরাতের হাতে তুলে দিয়ে পেছনের টর্চ লাইট মারল, শুধালো, এরা কারা? ইশরাত ঠোঁটের কোণ উঁচিয়ে তাচ্ছিল্য সুরে বলে উঠল, চোখ দিয়ে দেখছেন না, জীবন্ত লাশ এরা। মৃন্ময় হেসে ইশরাতের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, দুই বোনকে অপমানে খুব পারদর্শী, আই লাইক ইট। ইশরাত শান্ত চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করলো, বলল, আপনার পছন্দে আর না পছন্দে আমার কোনো কিছু যাবেও না আসবেও না, তাই পছন্দ করেও লাভ নেই, ভাত পাবেন না। মৃন্ময় ইশরাতকে গাড়ি স্টার্ট করতে না দিয়ে দাঁড় করালো। ভুরু উঁচিয়ে স্পাইয়ের মতো জানতে চাইল, লাস্ট কোয়েশ্চেন মিসেস ইশরাত, কোথা থেকে ফিরছেন আপনারা? ইশরাত হেসে ফেলল, ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, মর্গ থেকে ফিরেছি, পেছনে দুটো জীবন্ত লাশ নিয়ে ফিরছি। এবার আমি যাই, আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলেই। ইশরাত গাড়ি স্টার্ট করে চলে গেল। দুটো গাড়ি কয়েক সেকেন্ডের ভেতরেই অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মৃন্ময় নিজের জিপে উঠে বসে নিজের সাথে থাকা হাবিলদারদের বলল, ফলো করো ওদের। তারা যতক্ষণে পৌঁছে গিয়েছিল ওদের সংস্পর্শে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওভার স্পিডের কারণে একটা গাড়ি ল্যাম্পপোস্টের সাথে লেগে পুরো ড্যামেজ হয়ে পড়ে আছে ওই স্পটে।
পেছনের কালো গাড়ি থেকে 3জন মেয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বের হয়ে আসতে দেখা গেল। একটা মেয়ে তো গাড়ি পর্যন্ত যাওয়ার আগে হাউমাউ করে কেঁদে ফেলল। ল্যাম্পপোস্টে গাড়ি ধাক্কা খাওয়াতে তা নাজুক হয়েছিল। ধীরে ধীরে ভেঙে পড়ে যেতে নিল কাঁদতে থাকা মেয়েটা। তখনই মৃন্ময় টেনে সরিয়ে আনলো তাকে সেখান থেকে। শব্দ করে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ল রাস্তার মাঝ বরাবর। যেখানে বল প্রয়োগ বেশি হলো, মসৃণ রাস্তার সেখান থেকে পাথর উঠে ভেঙে গুঁড়িয়ে গেল। মৃন্ময় যথাসম্ভব চেষ্টা করলো পা চালিয়ে এগিয়ে গেল গাড়িটার দিকে। টেনে দরজা খোলার চেষ্টা করলো। অন্ধকারের ভেতরে অবস্থা কোনো কিছুই বোঝা গেল না। নৈশব্দের সামনে চোখ ফেলতেই দেখলো গ্লাস ভেঙে গিয়েছে। মৃন্ময় পাথর তুলে আঘাত করলো ফ্রন্ট সিটের পাশের গ্লাসটায়। পাথরের আঘাতে কাঁচ শব্দ করে ভেঙে নিচে পড়ে গেল। টর্চ পকেট থেকে বের করে জ্বালাতেই সর্বপ্রথম চোখে পড়ল উপরের দিকে তুলে রাখা বনেটের দিকে। তখন পেছন থেকে কেঁদে একাকার হয়ে যাওয়া ঈর্ষাদ দৌড়ে দৌড়ে এগিয়ে আসলো এদিকে। মৃন্ময় সবল হাতে দরজা টেনে খুলতে ব্যর্থ হলো। টর্চ লাইট আবারও ইঞ্জিন বক্সের দিকে মারল। পরপর সেই স্থান পরিত্যাগ করে উল্টো পথে ফিরে গেল দ্রুত পায়ে। পাগলের মতো চিৎকার করা ঈর্ষাদকে 2 হাতে ঝাপটে ধরে আটকালো গাড়ির থেকে 5 ফিট দূরে। ঈর্ষাদ নিজের বাহু মৃন্ময়ের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার ভাই বোন গাড়ির ভেতরে, আমাকে ছাড়ুন, আপনি ওদের বাঁচাতে হবে। মৃন্ময়, তুষার, আমার হাত ছাড়ুন, আমার বোনটা ভেতরে, আমার ভাই দুটো ভেতরে। মোমো বাচ্চাদের মতো বসে মাটিতে কাঁদছে। সামনে এগিয়ে গিয়ে যে গাড়ির ভেতর থেকে ওদের বের করবে সেই সামর্থ্য তার নেই। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কেঁপে কেঁপে প্যানিক অ্যাটাক করে বসলো। সৌরভী নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো সামনে। ধুরু ধুরু বুকে আল্লাহ আল্লাহ করে 1 পা 2 পা এগোতে গেল। ঈর্ষাদ তখনও আর্তনাদ করছে, ওরা কেউ আমায় ক্ষমা করবে না। আমি আম্মাকে কি জবাব দেব? আমি আব্বাকে কি জবাব দেব? আমি চাচ্চুকে কি জবাব দেব? ছোট আম্মুকে কি জবাব দেব? আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। এমন সারা জীবন ধুকে ধুকে মরার চেয়ে আমি ওদের সাথে মরে যাব। ছেড়ে দিন মৃন্ময়, আমায় ছেড়ে দিন। আল্লাহর দোহাই লাগে, আমি এমন করে আয়নায় মুখ দেখব? আমার বাবা মাকে আমি মুখ দেখাবো কি করে? ওদের কাছে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? ওরা কোথায়? মৃন্ময় ঈর্ষাদের বাহু ছাড়ল না। ঈর্ষাদ গা ছেড়ে দিল। সৌরভী গাড়ি হতে 2 ফুট দূরত্বে আসতেই শব্দ করে ইঞ্জিন ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে বসল। সেই সাথে শোনা গেল ঈর্ষাদের সৌরভীর মমর কাদার আত্মচিৎকারের আওয়াজ। সৌরভী 2 পা ছড়িয়ে বসে পড়ল কংক্রিটের রাস্তায়। বাচ্চাদের মতো আহাজারি করলো। বলল, ইয়া আল্লাহ, আমি হাসরের ময়দানে তোমার কাছে কি জবাব দেব? আমার তৌফিক থাকা সত্ত্বেও কেন আমি ওদের বাঁচাইনি? আমাকে মাফ করে দিও আল্লাহ, আমি ওদের বাঁচাতে পারিনি। ঈর্ষাদ মৃন্ময়ের থেকে নিজের গা ছাড়িয়ে নিয়ে আসলো। পাগলের মতো আহাজারি করে করে সামনে এগোলো আর বিড়বিড় করলো, ইয়া আল্লাহ, ওরা আমাকে ক্ষমা করবে না। আমার একটা মাত্র বোন তুমি কেড়ে নিলে, আমি কি নিয়ে বাঁচবো? আমার ভাইগুলোকে কেন কেড়ে নিলে আল্লাহ? আল্লাহ, ওদের একা তোমার কাছে ডেকে না নিয়ে আমাকেও তো নিতে পারতে। আমার ভুল ছিল। ওদের নিয়ে এত রাতে বের হওয়ার জন্য দোষী আমি ওদের দোষী। আমি আজ বের না হলে, নুসরাতের পাগলামিতে সামিল না হলে এটা হতো না। আমার ভুল ছিল এটা। ঈর্ষাদ 2 হাতে নিজের মুখ স্পর্শ করে চিৎকার করে উঠল। দাউ দাউ করে জ্বলে যেতে লাগলো আগুনের তোপে গাড়ির অংশ। ধীরে ধীরে তা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, ধসে পড়ল। ঈর্ষাদ তখনও চিৎকার করে কাঁদছে, নাক মুখ প্রায় ফুলে গিয়েছে। মৃন্ময় একপাশে অপরাধী ভঙ্গিতে মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। ঈর্ষাদের আহাজারিতে পুরুষালী মনে কষ্টের সঞ্চার হলো। মম নিজের গা ছেড়ে দিল নির্জন বিরান এই রাস্তার মধ্যে। অতিরিক্ত টেনশনে বুকে চাপা অনুভূতি হলো। বুকে চাপ অনুভূত হলো। এক হাত চেপে ধরল বুকের ধুকপুক করতে থাকা বাঁ পাশ। চিনচিনে ব্যথা বুক থেকে শুরু করে পুরো পিঠ পর্যন্ত ছেয়ে গেল। চোখ বন্ধ করার আগেই চোখে ভাসল বৃষ্টির ফোঁটা নামছে আকাশ হতে জমিনে, গর্জন করে কাঁপিয়ে। বিদ্যুৎ চমকে কোনো আগাম বার্তা ছাড়াই ভারী বর্ষণ শুরু হলো। বাতাসের তীব্রতা আর বর্ষণের ঝংকারে দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির লেলিহান শিখা নিভে এলো প্রায়। নিভো নিভো আগুন গাড়ি হতে মিটে যেতেই চারিদিক থেকে ভেসে আসলো ফজরের আজানের ধ্বনি। মিষ্টি সুরেলা সুরে মুয়াজ্জিন মাইকে বলছে,
আজানের ধ্বনি শেষ হওয়ার সাথে সাথেই আগুন নিভে গেল বৃষ্টির পানিতে। ইশরাতের আর্তনাদ আজানের জন্য থেমে গেলেও তা আবার বাড়ল সাথে সাথে। ঝুমঝুম বর্ষণের সুরে তাল মিলিয়ে কাঁদল সে। ভোরের টিমটিমে আলো ফুটে আসলো। তবুও ইশরাত, মম, সৌরভী এই ঝড়ো হাওয়া আর বর্ষণের মধ্যে রাস্তায় পড়ে রইল নিস্তেজ দেহ নিয়ে। সৈয়দ বাড়ি উচ্ছল, সবসময় লাফালাফি করা মাতিয়ে রাখা মানুষগুলো। হারিয়ে যাওয়া ইশরাতের সাথে হয়তো প্রকৃতিতেও কষ্ট নেমে এসেছে। একদিকে প্রকৃতি নিজের মনোরমতায় ভেজালো পৃথিবী, অন্যদিকে 3 রমণীর গুমোট কান্নায় ভিজল পিচ্ছল পিচের তৈরি কালো ইট পাথরের রাস্তা।